সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আপনারা জানেন ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, দেশের বাইং হাউসগুলো রপ্তানিকারকের মর্যাদা চায়, একই সঙ্গে তারা ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত সুবিধা চাচ্ছে। এর বিপক্ষে অবস্থান নিয়েছেন কারখানা মালিকরা। তারা বলছেন এটি অপ্রয়োজনীয় এবং রপ্তানি খাতের স্বার্থের পরিপন্থী। কেন তারা এমনটি বলছেন, সেসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। আমার অতিথি মাসুদ কবির, তিনি বিজিএমই এর মিডিয়া সংক্রান্ত কমিটির চেয়ারম্যান। মাসুদ কবির, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ নাগরিক টিভিকে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা, একটু আলোচনাটা আমরা সার্বিক রপ্তানি খাত, বাইং হাউসগুলোর ব্যবসা বাণিজ্যের বিপক্ষে আপনার অবস্থান নিয়েছেন, এগুলো করবো, কিন্তু শুরুতে একটু জানতে চাই যে আপনি তো একজন উদ্যোক্তাও, আপনার ব্যবসা বাণিজ্য সাম্প্রতিক সময়ে কেমন যাচ্ছে? আমরা আমাদের আসলে ব্যবসার ক্ষেত্রে, যেহেতু আমাদের টোটাল এই ইন্ডাস্ট্রিটা একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনার ইম্পোর্ট, এক্সপোর্ট এবং লোকাল প্রোডাকশনের সাথে আমাদের রিলেশনটা, এখানে আপনার প্রোডাকশনটাকে সেভাবে কন্টিনিউ করতে হয়। তো সেই জায়গা থেকে আমাদেরকে আসলে বৈশ্বিক পরিস্থিতি, আমাদের ইন্টারনাল পরিস্থিতি, আমাদের অর্থনৈতিক অবস্থা, ইভেন আমাদের ইন্টারন্যাশনালি আমাদের কাস্টমারের অর্থনৈতিক অবস্থা, সব কিছু বিবেচনা করে আমাদের ব্যবসাকে কনসিডার করতে হয়। বাট আলহামদুলিল্লাহ আমরা উই আর ডুইং ওয়েল এবং উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু অ্যাটলিস্ট দ্য সার্ভাইভাল পজিশন। ভালো যাচ্ছে। আচ্ছা, একটু এই গত কয়েকদিনে বা সাম্প্রতিক সময়ে খুব আলোচনা হচ্ছে, এই 3-4 দিনে আলোচনাটা বড় হয়েছে মাত্র বলা যায়, যে এই যে ব্যাংকিং খাতে মার্জার প্রসঙ্গ। এখন শোনা যাচ্ছে যে এই 5টি ব্যাংক মার্জারের কথা বলা হচ্ছে। এগুলোর আলোকে এখন প্রায় 300 কারখানা, যারা এই 5টি ব্যাংকের গ্রাহক রয়েছে, তারা তাদের বেতন দিতে হিমশিম খাচ্ছে, যেহেতু ব্যাংকগুলো তারল্য নেই। আবার নতুন করে এই ব্যাংকগুলো এলসিও করতে পারছে না। আপনারা তো বিজিএমইর তরফ থেকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করেছেন, একটু বলবেন যে আসলে পরিস্থিতি কি দাঁড়িয়েছে? এইটাতে আমরা প্রথমে অ্যাড্রেস করতে চাই, আসলে বাংলাদেশের মতো আমাদের ইকোনমিক যে কন্ডিশন আছে, বা আমাদের এখানে অর্থনৈতিকভাবে আমাদের ইন্ডাস্ট্রিগুলো যেই পর্যায়ে আছে, বা টোটাল আমাদের ইন্ডাস্ট্রির যে ইকোনমিক সাইজ অফ ইকোনমি যেটা, এইখানে আসলে এতগুলো ব্যাংককে কেন এন্ডোর্স করা হলো, বা কেন এতগুলো ব্যাংককে এখানে আপনার অপারেশনের জন্য অনুমোদন দেওয়া হলো, সেটাও একটা প্রশ্ন দাবি রাখে। ফলে যেটা হয়েছে যে এই ব্যাংকের পারমিশনের ক্ষেত্রে কোয়ালিটি এবং আপনার তার সাস্টেনেবল ক্যাপাবিলিটির দিক থেকে যে ধরনের বিবেচনা থাকা উচিত, বা আমাদের এখানে টোটাল প্রাইভেট ব্যাংকের মার্কেটটা কত সাইজ, সেটার আসলে ঠিক মতন বিবেচনা করা হয়েছে কিনা সেটা একটা বিষয়। আর যেহেতু দিয়ে ফেলেছে, ফাইনালি যখন এখন ব্যাংকের আমাদের আভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে ব্যাংকগুলোর বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বলেন, বিভিন্ন ধরনের আমাদের সিস্টেম ডেভেলপমেন্ট বলেন, এগুলো বিবেচনা করা হয়। সে অবস্থাতে গিয়ে এখন একটা বড় সংকট, তারল্য সংকটের আপতিত হয়েছে ম্যাক্সিমাম ব্যাংকগুলো। তো মূলত ব্যাংকগুলো যখন অ্যাফেক্টেড হয়, তখন এটা আসলে মানে তার কাস্টমার বা তার গ্রাহকরা আসলে বিপদে পড়ে। কারণ আমি যখন আমার একটা ব্যাংকের সাথে আমি কাজ করব, তার যদি সেখানে আপনার তারল্য সংকট থাকে, বা সে যদি আমার এনাফ মার্জিনের জন্য সে যদি আমার ব্যাক টু ব্যাক ওপেন করতে না পারে, আমার আমদানির এলসি সে ওপেন করতে না পারে ডলার ক্রাইসিসের জন্য, আলটিমেটলি কিন্তু আমার ব্যবসাটা মূলত এখানে এফেক্ট হচ্ছে। এবং সেই জায়গা থেকে এখন যেটা উদ্যোগ নিয়েছে, যে 5টা ব্যাংকে মার্চ করে সেখানে আপনার গভর্নমেন্টের যে উদ্যোগ নিয়েছে, সেইখানেও আমরা বলবো যে ইট ইজ গুড সাইন। বাট অ্যাট দ্য সেম টাইম, যে তাদের যদি ম্যানেজারিয়াল ক্যাপাসিটি বা ম্যানেজমেন্টের ক্যাপাসিটি যদি সেখানে বিল্ড আপ না করে, তখন দেখা যাবে যে সেখানেও একটা ইন্টারনাল একটা কে কন্ট্রোল করছে, কোন সেকশন থেকে তারা সেখানে তাদের যে গ্রাহকটা 5 ধরনের ব্যাংকে 5 টাইপের তাদের যে গ্রাহক ছিল, সেই গ্রাহকগুলো কীভাবে সার্ভিস পাবে, এগুলো একটা বড় আসলে একটা ম্যানেজমেন্ট ইস্যু আছে। বাট আই হোপ যে এটা সেন্ট্রাল ব্যাংক এটা নিয়ন্ত্রণ রেখে এবং এগুলো বিবেচনা রেখে মূলত তাদের যে গ্রাহক আছেন সেই গ্রাহকদের কথা বিবেচনা রেখে তারা এগুলোকে ভালো উদ্যোগ নেবে। মানে যতটা আসলে ঢাকঢোল পিটিয়ে মার্জার করা হচ্ছে, এখনো যে প্রায় 300 কারখানা ক্ষতির সম্মুখীন হচ্ছে,
বিজিএমের তরফ থেকে বলা হচ্ছে। আবার এটিও সত্য যে বিদেশে আসলে বাংলাদেশের সংস্কার পুনর্গঠনের পথে আমরা, কিন্তু এই যে এই সংকটের কারণে তো বিদেশে ভাবমূর্তিও সংকট হচ্ছে। উদ্যোক্তারা আপনাদেরকে আসলে কি জানাচ্ছেন, আপনি যেহেতু বিজিএমের সঙ্গে আছেন? শিওর, এইখানে দুইটা দিক। একটা হলো যে যখন আমরা ইম্পোর্ট করি তখন হলো আমার ইম্পোর্টারের আমি বায়ার, আবার যখন আমি এক্সপোর্ট করছি আমার যেই কাস্টমার আমি তখন সাপ্লায়ার, সে তখন আমার বায়ার। তো আমাকে কিন্তু দুইটা রোল প্লে করতে হচ্ছে। আমি যখন কোনো সাপ্লায়ারের জন্য প্রোডাক্ট, আমি কমোডিটি যখন আমি ইম্পোর্ট করছি বা কিনে নিয়ে আসছি, তারও কিন্তু একটা পেমেন্টের ইস্যু আছে। তো এখন দেখা যাচ্ছে যে যখন আপনার ব্যাংকগুলো দুর্বল হয়, ব্যাংকগুলো দুর্বল হওয়ার পাশাপাশি কিন্তু তার গ্রাহক বা আমরা যারা ইন্ডাস্ট্রি যারা চালাচ্ছি, যে আমরাও কিন্তু তখন তার পাশাপাশি আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আমরা ইন টাইমে এলসি পাচ্ছি না, আমরা ইন টাইমে আমাদের ম্যাটেরিয়াল আমরা সেখানে ইনহাউস করতে পারছি না। তো সেই জায়গাগুলো থেকে কিন্তু আবার আমার এক্সপোর্টে তখন আমার ডিলে হচ্ছে। তো তখন এটাকে কিন্তু আলটিমেটলি চেইন ওয়ার্ক। যখন আমার এক্সপোর্ট ডিলে হচ্ছে তখন আমি পেমেন্ট ডিলেতে পাচ্ছি, অথবা আমার সেখানে আমার ডিলে হওয়ার কারণে আমার মাল এয়ার হচ্ছে বা ডিসকাউন্ট হচ্ছে। তো সেটা তখন কিন্তু আমার মেইন ম্যাটেরিয়াল কস্টের উপরে কিন্তু সেটা এফেক্ট হয়ে যাচ্ছে। কারণ আমার হয়তো সিএমটা পুরোটাই আমি এয়ার ফেড দিয়ে দিলাম, বা আমার ডিসকাউন্ট দিল, তখন আমার টোটাল আমার সিএমটা আমার ডিসকাউন্টে চলে গেল। এই সময় তখন আমার ইম্পোর্ট যেটা আমি করেছি তার পেমেন্টের ক্ষেত্রে কিন্তু তখন গিয়ে সেটা এফেক্ট পড়ে। আর যখন আমার ইম্পোর্টারের কাছে মানে ইন্টারন্যাশনালি যখন আমি রিকগনাইজ হবো যে আমি ইন টাইমে পেমেন্ট দিতে পারছি না, তখন কিন্তু সেটা মার্কেটে এক ধরনের নেগেটিভ অ্যাপ্রোচ যেটা হয়, সেটা আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য অবশ্যই সেটা একটা নেতিবাচক। একটু শুরুতে যেটি বলছিলাম আমি অনুষ্ঠানের শুরুতে, যে বাইং হাউসগুলোর যে রপ্তানিকারকের মর্যাদা, মানে বাণিজ্যিক রপ্তানিকারকের মর্যাদা তারা চাচ্ছে, এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে তারা রেস্ক সুবিধা চাচ্ছে। আপনারা এটির বিপক্ষে অবস্থান নিয়েছেন, যদিও বাইং হাউস সমিতির নেতারা বলছে যে এখানে আসলে কারখানা মালিকদের উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ নাই। আপনারা এটির বিপক্ষে কেন অবস্থান নিলেন তাহলে? এইটা আমরা যদি শুরুতেই বলি যে আমাদের টোটাল ট্রেডটা এখানে দুইভাবে মার্কেটিং হয়। একটা হলো যে ফ্যাক্টরির যারা তারা ডিরেক্ট সোর্সিং করে, যেটা কাস্টমারের সাথে, পাশাপাশি সেটা যে এটা কি বলবো যে মিডিয়া করে বা যারা বাইং হাউস যারা চালাচ্ছেন সেখানে, এখানেও আমার কয়েকটা সেগমেন্ট আছে। যে অনেক কাস্টমার আছে যে সে এখানে তার লিয়াজো অফিস করছে, সে লিয়াজো অফিসের মাধ্যমে সোর্সিং করে, ফ্যাক্টরি সোর্সিং করে তার প্রোডাক্টের সে ডেলিভারি বা এখানে তার উৎপাদনের জায়গাটা সে তৈরি করে নিয়েছে। এর বাইরে আরেকটা সেটা হলো আমাদের বাইং হাউস, তারাও এটা একটা যেটাকে বলবো যে আমাদের মিডিয়া হিসাবে তারা কাস্টমারের সাথে মার্কেটিং করে বা কাস্টমারকে তারা সেভাবে তাদের প্রোডাক্ট ডেভেলপ করে সেটা আমাদের সাথে তারা একটা ব্রিজ আপ করছে। তারা মাঝখানে থেকে ফ্যাক্টরি এবং বাইরের সাথে তারা একটা সংযোগ স্থাপন করছে। এখন প্রশ্ন সেটা হলো যে র্যাক্সের সুবিধা যেটা আমাদের আগে জিএসপি ছিল, তো র্যাক্সের এই সুবিধাটা মূলত একটা প্রোডাকশন ফ্যাক্টরির জন্য, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য, যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এটা তারা ডিক্লারেশন চায় যে এই প্রোডাক্টটা কোথায় উৎপাদন হলো, এটার ম্যাটেরিয়ালস কোত্থেকে এটা সোর্স হলো, এই টোটাল একটা প্রোডাক্টের বায়োগ্রাফি যেটা বলে আর কি। সেই জায়গাটা থেকে যখন ফ্যাক্টরি এখানে বাংলাদেশে উৎপাদন করছে, এটা সরাসরি ফ্যাক্টরিকে তারা একটা সাপোর্ট দিচ্ছে, এটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সাপোর্ট দিচ্ছে, এবং সেই সাপোর্টের জায়গাটা মূলত ফ্যাক্টরিকে তারা এটাকে কি বলবো যে একটা তাদের যেই রিকোয়ারমেন্টগুলো আছে, সেখানে আপনার গুড প্র্যাকটিস, সেখানে আপনার আমাদের কমপ্লায়েন্স, এ সকল জায়গা থেকে তারা চিন্তা করেছে যে আমাদের এলডিসিভুক্ত দেশের এই ফ্যাক্টরিগুলোকে যদি আমরা এই সাপোর্টটুকু দিই, তাহলে সেখানে ওয়ার্কারের লাইফস্টাইল, এখানে ফ্যাক্টরিগুলো ভালো থাকলে ওয়ার্কাররা ভালো থাকবে, এই ধরনের অনেকগুলো কম্পোনেন্ট জড়িত, যেটা তাদের রিকোয়ারমেন্ট হলো যে সরাসরি ফ্যাক্টরিকে এটা তারা এই ফ্যাসিলিটি দিবে। তো সেই জায়গা থেকে যখন বাইং হাউস এটাকে তারা আবেদন করলো বা উত্থাপন করলো যে এই ফ্যাসিলিটি তাকে দিতে হবে, এটা শুরুতেই আসলে বলা যায় যে এইটার যেই র্যাক্সের যে রিকোয়ারমেন্ট বা র্যাক্সের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াতে কিন্তু একটা বাইং হাউস সে তো উৎপাদনকারী না, সেই উৎপাদন এবং উৎপাদক এবং বায়ারের মধ্যে সে সমন্বয়কারী। তো সমন্বয়কারী তো কখনো আপনার উৎপাদনের ফ্যাসিলিটি বা বেনিফিট মানে পেতে পারে না। তো এই জায়গাটা তারা হয়তো কিভাবে দাবি করেছে বা এটা কত ডিটেইলসে তারা এটা তাদেরকে গভর্নমেন্টকে তারা জানিয়েছে, এটা আসলে আমরা ওইভাবে ওয়াকিবহাল না। বাট আমরা
টোটাল নেরেটিভটাকে আসলে আমরা মানে এটাকে আমরা অপোজ করেছি যে আসলে যেই ফ্যাসিলিটিটা একটা প্রোডাকশন ইউনিটের বা প্রোডাকশন ফ্যাক্টরির পাওয়া উচিত সেটা কখনো একটা মিডিয়া বা সেখানে একটা বাইং হাউসের মাঝখানে যিনি টোটাল কোঅর্ডিনেশন করছেন তার এটা পাওয়া উচিত না। আপনারা নালিশ করেন যে বাইং হাউসগুলো আপনাদের ন্যায্য দাম দিতে চায় না, যতটা কম মূল্যে পণ্য সরবরাহ করা যায় সেই চেষ্টা তারা করেন। তারা ক্রেতাদের কাছ থেকে একটু বাড়তি কমিশন নেওয়ার একটি ফন্দি ফিকিরে থাকেন, কিন্তু বাইং হাউসগুলো বলছে যে আপনাদের কাছ থেকে দর নিয়েই তারা আসলে ক্রেতাকে পাঠান। এই যে দুজনের দুই রকম বক্তব্য, একটু বলবেন ক্লিয়ার করে কি আসলে? শিওর, এইখানে মূলত বাইং হাউসের বিজনেসটা হলো যে সে কাস্টমারের কাছ থেকে একটা প্রোডাক্ট তার প্রাইসে সে নেগোশিয়েট করে নিয়ে আসতেছে এবং সে ফ্যাক্টরির সাথে একটা নেগোসিয়েশন করে, এবং এই নেগোসিয়েশনের তার কমিশনের একটা নির্ধারণ সেটা বাংলাদেশ ব্যাংক থেকেও তারা করে দিয়েছিল। আগে এটা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে একটা প্রভিশন ছিল যে বাইং হাউস কমিশন সেটা 5% ওর 7.5% এরকম একটা নির্ধারিত অ্যামাউন্ট ছিল, যে এর বেশি কমিশন হিসেবে সে নিতে পারবে না। তো তখন যেটা ছিল যে বাইং হাউসের ফ্যাক্টরি তারা যখন কাস্টমারের এলসিটা রিসিভ করতো, এলসির পিছনে বাইং কমিশন কত সে সেলিং প্রাইস ছিল, কত ফ্যাক্টরিকে প্রাইস দিয়েছে এবং তার কমিশন অ্যামাউন্টটা কত, এটা এলসির পিছনে সেখানে অ্যান্ড্রোস করা থাকতো। এবং যখন শিপমেন্ট হয়ে গেলে তখন যার যার প্রাপ্য সেটা সেভাবে ব্যাংকের থ্রুতে চলে যেত, এবং বাইং হাউস কমিশনের উপরে একটা এআইটি তখন সেন্ট্রাল ব্যাংকের কাছে চলে যেত। এই ছিল একটা প্রসিডিউর। কিন্তু এইটা সম্প্রতি যেটা 5-6 বছর যাবৎ একটা প্র্যাকটিস হয়েছে যে এটা তারা সেন্ট্রাল ব্যাংকে হয়তো সামহাউ বুঝাতে সক্ষম হয়েছে যে ফ্যাক্টরিগুলোর এখানে একটা আনইথিক্যাল প্র্যাকটিস আছে যে তাদের কমিশন সময় মতন পরিশোধ করে না বা কমিশন দিতে অপারগতা হয়, বিভিন্ন ধরনের তাদের একটা কমপ্লেন থাকতে পারে। দেন এটা 720 একটা ক্লোজের আন্ডারে বাইং হাউসগুলোকে ফুললি অথরাইজড করে দিল যে তারা এলসি যেই প্রাইসে আনুক ফ্যাক্টরির সাথে নেগোশিয়েট করে সেলিং প্রাইসটা হাইড করে তারা ফ্যাক্টরিকে ট্রান্সফার করতে পারবে। এখন ইন্টারেস্টিং পার্ট হলো যে একটা ফ্যাক্টরি উৎপাদনকারী প্রতিষ্ঠান সে যখন একটা এলসি ওপেন করবে বা তার সাপ্লায়ারের কাছে যখন সে একটা র মেটেরিয়াল কিনবে, সেই ম্যাটেরিয়ালের র মেটেরিয়াল কিনতে তার কিন্তু এলসি ওপেন করতে তাকে কোলাট্রাল দিতে হয়, তাকে বিভিন্ন ধরনের আপনার আনুষঙ্গিক জামানত, তার ক্যাপাসিটি সব কিছু দেখে তাকে আপনার এলসির জায়গাতে হাত দিতে হয়। ইভেন আপনি একটা লোকাল প্রতিষ্ঠানও যদি কেউ যদি আপনার লোকাল ম্যাটেরিয়ালসও যদি সে ইম্পোর্ট করতে যায়, তার কিন্তু একটা কোলাট্রাল জমা দিয়ে তাকে সেখানে এলসি ওপেন করতে হয়। কিন্তু এইখানে বাইং হাউস যে জিনিসটা আপনার এনজয় করছে সেটা হলো যে পুরো এলসিটা সে এনে তার মতো করে সে ফ্যাক্টরিকে এটা ট্রান্সফার করে। এখন এইখানে আমি সব বাইং হাউসকে ঢালাওভাবে বলবো না, অনেক বাইং হাউসে সেখানে ইথিক্যাল প্র্যাকটিস তাদের এই জায়গাটা তারা খুবই সচেতন এবং লয়াল, কিন্তু কিছু কিছু বাইং হাউসের ক্ষেত্রে এটা অভিযোগ আছে যে তারা একটা হিউজ মার্জিন রেখে মানে হিডেন রেখে তারা ফ্যাক্টরিকে ট্রান্সফার করে এবং ফ্যাক্টরি শিপমেন্টের পরে যে ডকুমেন্টসটা তাকে সাবমিট করে সে শুধু কমার্শিয়াল ইনভয়েসটা চেঞ্জ করে তার মতো করে সে প্রাইসটা সেখানে দিচ্ছে। তো এই জায়গা থেকে যেটা হচ্ছে যে আসলে এখানে ট্রান্সপারেন্টের জায়গাটাতে যখনই আপনার একটা সন্দেহ থাকে তখন ফ্যাক্টরির জায়গা থেকে মনে হয় যে সে আসলে এখানে তাকে যেভাবে প্রাইস বার্গেনিং করা হয়েছিল সেই জায়গা থেকে সে এখানে আসলে লস করছে। আপনারা অভিযোগ করছেন যে আসলে অনেক বাইং হাউস কারখানাকে পথে বসিয়েছে, আবার বাইং হাউসগুলো অনেক সময় বলছে যে তারা যে কমিশনের টাকাটা কারখানার কাছে পাওয়ার কথা সেটা আসলে আপনারা ঠিকমতো দিতে চান না, এটার আসলে কি জবাব দেবেন? না, এটা আমি একদম আপনাকে অস্বীকার করব না যে এই ধরনের প্র্যাকটিস, যেটা বলবো যে বাইং হাউসেরও যেরকম একটা আনইথিক্যাল প্র্যাকটিস আছে যে সে একটা অর্ডার এক্সিকিউট করার সময় সে যথেষ্ট পরিমাণ নেগোসিয়েশন করে দরদাম করে ফ্যাব্রিক কত, অ্যাক্সেসরিজের প্রাইস কত, সকল ডিটেল কস্টিং নিয়ে সে ফ্যাক্টরিকে দেয়। এখন ফ্যাক্টরি যখন দেখে ফিজিক্যালি সে যখন অর্ডারটা এক্সিকিউট করে, এক্সিকিউটের সময় দেখতেছে যে তার সেখানে আসলে মানে লাভ দূরের কথা সেখানে হয়তো লস করতেছে। আবার অ্যাট দ্য এন্ড যখন দেখে যে বাইং হাউস এখান থেকে প্রায় 20%, 30%, কোনো ক্ষেত্রে 40% পর্যন্ত প্রফিট করছে, তখন এটা একটা তার মধ্যেও এক ধরনের মানে অ্যাগ্রেসিভনেস চলে আসে যে আমি লস করলাম সে এত প্রফিট করলো। এটা আমি বলবো যে আমাদের মধ্যে
বাইং হাউসের মধ্যেও এটার সংখ্যাটা খুব বেশি না, বা আমাদের ফ্যাক্টরি যারা এই ধরনের প্র্যাকটিস করে সেটাও আসলে খুব বেশি না। তবে দুই জায়গা থেকে যদি আমাদের একটা ইথিক্যাল প্র্যাকটিস থাকে, যে বাইং হাউস যদি মনে করে যে হ্যাঁ আমি আমার এই প্র্যাকটিসে আমার এই 5%, 7%, হোয়াট এভার দ্য পার্সেন্টেজ, সে ফ্যাক্টরির সাথে নেগোশিয়েট করে নেবে যে আমার এই পার্সেন্টেজ আপনি প্রিজার্ভ রেখে আপনি আপনার বাকিটা প্রোডাকশন করেন। এটা হলে কিন্তু কখনোই কোনো সমস্যা হওয়ার কথা না। আর কেউ যদি কারো আপনার লিখিত ডকুমেন্টারি যদি তার পেমেন্ট যদি না দেয়, সেটা তো আমাদের আপনার স্বাভাবিক আইন বা আপনার ফৌজদারি আদালত বলেন বা আপনার যে কোনোভাবেই এটা মামলা বলেন, অনেকভাবেই সেটা করা যায়। ইভেন বিজিএমএতেও যদি আরবিট্রেশনে তারা সাবমিট করে যে এরকম আমাদের এই ফ্যাক্টরি আমাদের এই ডকুমেন্টারি সে সাবমিট করে যে আমার প্রাপ্য সে দিচ্ছে না, ডেফিনেটলি বিজিএমএ উইল টেক দ্য অ্যাকশন। বাইং হাউসগুলো তো যে কোনোভাবেই হোক আসলে আমাদের এই রপ্তানিমুখী খাতের ব্যবসার প্রায় 70% তাদের দখলে গেছে। এটি তো এমনি এমনি যায় নাই। এখন দুই পক্ষের মধ্যে যে আমরা রেষারেষি দেখছি, এক পক্ষ আরেক পক্ষকে আপনারা যেভাবে দোষারোপ করছেন, কিন্তু এটি তো স্বীকার করবেন নিঃসন্দেহে যে বাইং হাউসগুলো যেটি বলে যে কারখানাগুলোর মার্কেটিং ক্যাপাসিটি নাই, মার্চেন্ডাইজিংয়ের দক্ষ লোকবলের ঘাটতি রয়েছে, কারখানাগুলো দক্ষতা উন্নয়নে তারা তাদের অবদানের কথা বলবার চেষ্টা করছেন। এটার আসলে কি জবাব দেবেন? না, এইটা প্রথমে যেটা আপনি বললেন 70%, এইটা আমি জানি না যে এই পার্সেন্টেজ কিভাবে এসেছে। কারণ এখন আমাদের আপনার ফ্যাক্টরির যারা বড় স্কেলে যে সমস্ত ফ্যাক্টরি, তাদের ম্যাক্সিমামই আপনার নিজেদের সোর্সিং, আচ্ছা, বা নিজেদের সোর্সিং না থাকলেও কাস্টমারের যে এখানে আপনার লিয়াজো অফিস, দ্যাট মিনস এটা সরাসরি কাস্টমারের সাথেই ডিলিং বলা যায় আর কি। যে এখানে আমাদের বড় ফ্যাক্টরিগুলোর ক্যাপাসিটির আমি বলবো যে 80-90%ই আপনার কাভার করে হলো আইদার ডিরেক্ট মার্কেটিংয়ে অথবা কাস্টমারের লিয়াজো অফিসের মাধ্যমে। মূলত প্রবলেমটা হলো এখানে আমাদের এসএমই ফ্যাক্টরিগুলো, যাদের মার্কেটিং ক্যাপাসিটি বা তারা তাদের যে ধরনের উৎপাদনের জায়গা তৈরি করেছে সেখানে হয়তো তাদের কিছু দুর্বলতা থাকতে পারে। আর দ্বিতীয় হলো যে আমাদের লোকাল যে বাইং হাউসগুলো, এখন দেখেন লোকাল বাইং হাউসগুলোর তৈরিটাই হয় কিন্তু এক ধরনের আনইথিক্যাল প্র্যাকটিস দিয়ে, যে আপনি একটা বাইং হাউসে বা একটা ফ্যাক্টরিতে একজন মার্চেন্ডাইজার 5 বছর কাজ করছে, ওই ফ্যাক্টরির টোটাল রেসপন্সিবিলিটি এবং মানে তাকে ফুল অ্যাক্সেস দিয়ে সে কাস্টমারের সাথে ডিলিং করার ফ্যাসিলিটেট তাকে করে দিয়েছে। এখন 5 বছর এক্সপিরিয়েন্সের পরে ফ্যাক্টরির চেয়ে মার্চেন্ডাইজারের হয়তো রিলেশন সে কাস্টমারের সাথে ভালো করে নিয়েছে, করে 5 বছর পরে সে ওই ফ্যাক্টরিকে হয়তো টোটাল মার্কেটিং জিরো রেখে সে পার্সোনালি গিয়ে একটা বাইং হাউস ওপেন করে তার ব্যবসা শুরু করছে। এখন এইখানেও আসলে ফ্যাক্টরিগুলোর একটা চিন্তার বিষয় আছে যে বা এটা সেভাবে নিতে হবে যে আমাদের এমপ্লয়মেন্ট এবং কাস্টমারের সাথে যেই আমাদের কন্ট্যাক্টগুলো হয় সেই জায়গা থেকে আমাদের কনসিডার করতে হবে যে এই ধরনের আনইথিক্যাল প্র্যাকটিস করে একজন এমপ্লয়ি এক জায়গায় ডেভেলপ হওয়ার পরে সে একটা কাস্টমার নিয়ে ওই ফ্যাক্টরি তো ইনস্ট্যান্টলি ওই কাস্টমারের ব্যাকআপ দেওয়ারও সুযোগ থাকে না। তো এখন ওইটাকে যদি তারা বড় করে মনে করে যে আমাদের এই ক্যাপাসিটি আছে বিধায় আমরাই মার্কেটিং করে দিচ্ছি, আসলে বিষয়টা এরকম না। বাট এইখানে আনইথিক্যাল প্র্যাকটিসটাই আসলে বেশি। আপনারা সরকারকে যে চিঠি দিয়েছেন সেখানে বলেছেন যে এই রপ্তানিকারকের মর্যাদা এটি অপ্রয়োজনীয় এবং এটি রপ্তানি খাতের স্বার্থের পরিপন্থী হবে, এবং একই সঙ্গে এটি বলবার চেষ্টা করছেন যে এতে অর্থ পাচারের ঝুঁকি তৈরি হবে। কিন্তু এটি তো বাংলাদেশে বয়ান আছে যে বাংলাদেশে পোশাক খাতে যারা কারখানা মালিক তারাও তো অর্থ পাচার করেন। এখন তো যেটি বোঝা যাচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষের আসলে অনেক পেছনের গল্প প্রকাশ করে দিচ্ছেন, নাকি দুই পক্ষই আসলে অর্থ পাচারে জড়িত? দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। মানে আসলে আমাদের সবসময় আসলে আপনার যেটা বড় থাকে সেটার দিকেই নজর সবার আগে পড়ে। প্র্যাকটিক্যালি তো এটা বাংলাদেশের ট্রু যে বাংলাদেশের এক্সপোর্টের একক প্রতিনিধিত্ব বা একক নেতৃত্ব দিচ্ছে আরএনডি সেক্টর। তো সেই জায়গা থেকে এখানে ব্যাংকগুলোর বড় ইনভেস্টমেন্ট এই জায়গাতে আপনার এইখানে আমাদের অন্যান্য যেই সামাজিক মর্যাদা বলেন বা আমাদের এইখানে যেইভাবে 5 স্টার হোটেল বলেন, আমাদের অন্যান্য সেবা খাতের সকল জায়গাতে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরএমজির একটা বড় অবদান এখানে আছে। পাশাপাশি এখানে ব্লেমটাও আছে যে আমাদের এই ধরনের আনএথিক্যাল প্র্যাকটিস। এখন আপনি যেটা বলেছেন যে বাইং হাউসের এবং আমাদের মধ্যে এই অর্থ পাচারের বিষয়টা যদি উত্থাপন করে থাকে, এখন আপনি
আপনি যেটা বলেছেন যে বাইং হাউসের 70% এখানে আপনার তারা যদি মার্কেটিং করে থাকে, 70% যদি তারা মার্কেটিং করে থাকে, বা আমি এটাকে যদি 50%ও ধরি যে 50% লোকাল বাইং হাউসের এখানে কন্ট্রিবিউশন, তাহলে আমাদের $50 বিলিয়ন আপনার বছরে আমাদের এক্সপোর্ট। তাহলে $50 বিলিয়ন বছরের এক্সপোর্ট যদি 50% বাইং হাউস এখানে কন্ট্রিবিউট করে থাকে, তাহলে $50 বিলিয়ন কন্ট্রিবিউশন তাদের। তাহলে $50 বিলিয়ন থেকে তাদের কমিশন কত? জাস্ট মেক ইট ক্যালকুলেশন, এটা কিন্তু সব মানে ডকুমেন্টারি আছে যে তাদের এখানে কমিশন কত, সেই কমিশনের এআইটি কত পার্সেন্ট দেওয়া হয়েছে। আপনি যদি জাস্ট ফ্যাক্ট ফিগারে যদি আপনি ওইভাবে ক্যালকুলেশন করেন যে $50 বিলিয়ন মধ্যে তারা 50% কন্ট্রিবিউশন, সেখান থেকে তাহলে $25 বিলিয়ন বাইং হাউসের থ্রুতে এক্সপোর্ট হয়েছে। তাহলে ওই $25 বিলিয়ন তারা সেখানে কমিশন পেয়েছে এবং কমিশনের সেখানে গভর্নমেন্টের আপনার এআইটি জমা দিয়েছে। তাহলে তো এটা ইজিলি আপনার ইপিবি এবং বাংলাদেশ ব্যাংক সেটা ক্যালকুলেট করতে পারে। পাশাপাশি আমরা যে এক্সপোর্টটা করি সেই এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের যে ডিরেক্ট আপনার সেল, সেই সেলের ক্ষেত্রেও এটা কিন্তু ইজিলি ক্যালকুলেশন করা যায় যে এখানে আসলে অর্থ পাচার বা এই ধরনের যদি অনৈতিক কোনো বিষয় থেকে থাকে, এটা কিন্তু গভর্নমেন্টের পক্ষে বা সেন্ট্রাল ব্যাংকের পক্ষে ইজিলি এটা ক্যালকুলেশন করা সম্ভব। এবং আমরা এটাকে অ্যাড্রেস করি এইভাবে যে আপনারা গত 2 বছর আগে বলা হয়েছিল যে $12 বিলিয়ন এক্সপোর্ট প্রসিড বাংলাদেশে আসেনি, বা ইপিবি এবং সেন্ট্রাল ব্যাংকের সাথে একটা বড় গ্যাপ। তাহলে এই জায়গাতে কিন্তু আমরা আমাদের অ্যাড্রেসের জায়গাটা এটা যে একটা বাইং হাউস যখন একটা অর্ডার নিয়ে আসে, আমি যখন আমার এক্সপোর্ট প্রসিডের সময় যখন আমি ইএক্সপি করছি, তখন যদি ফর এক্সাম্পল একটা বাইং হাউস $5 একটা মাল নিয়ে আসলো, আমাকে সে দিচ্ছে $4, তাহলে আমি এক্সপি নিচ্ছি কিন্তু $4। আর সেন্ট্রাল ব্যাংকে সে যখন আপনার এক্সপোর্ট করছে সে কিন্তু দেখাচ্ছে $5। তাহলে এই যে $1 গ্যাপ হয়, সেখানে ইপিবি এবং সেন্ট্রাল ব্যাংকের কিন্তু তখন একটা এক্সপোর্টের একটা বড় গ্যাপ দেখা দিবে। তাহলে আমাদেরও আসলে দাবি যে এইখানে যে এলসি ট্রান্সফারের যে ইস্যুটা রাখা হয়েছে, বা তাদের যে এক ধরনের কমপ্লেন যে তারা সেখানে কমিশন রিটার্ন ঠিক মতন পায় না, বা সেখানে আপনার ফ্যাক্টরিগুলো তাদের সাথে সেভাবে বিভিন্ন টালবাহানা করে, এই জায়গা থেকে একটা পলিসি মেক করা উচিত সেন্ট্রাল ব্যাংকের এবং ইপিবির, একটা পলিসি মেক করা উচিত যাতে করে আমাদের এক্সপোর্টের ডেটাটা কারেক্টলি সেখানে ফিগার আউট হয়। অ্যাট দ্য সেম টাইম বাইং হাউস যারা এখানে আপনার আরএমজির জন্য মার্কেটিং করছে, তাদের কমিশন বা তাদের প্রফিটটা যেন সেখানে সিকিউর থাকে, সেই জায়গাটাতে যদি একটা অ্যাড্রেস করে একটা পলিসি নির্ধারণ করে, আই হোপ যে আমাদের এই 2 জায়গাতে এরকম বড় কোনো আসলে অসামঞ্জস্যতা থাকবে না। মাসুদ কবির, একটু আমরা বাইং হাউস প্রসঙ্গ থেকে একটু এখন সিএনএফ আপনাদের রপ্তানি খাতের জন্য খুব গুরুত্বপূর্ণ অংশীদার, কিন্তু একটু বলবেন যে এখন একটি আলোচনা হচ্ছে যে এই সময় এসে আসলে এই ধরনের ব্যবসার দরকার আছে কিনা। অনেকেই বলেন যে সিএনএফ ব্যবসা আসলে রপ্তানি খাতের এখন অন্তরায় হয়ে অনেক সময় নানা রকম ভোগান্তি তৈরি করছে, একটু বলবেন আসলে। আমি আসলে এই জায়গাটাতে আমার পার্সোনাল অপিনিয়ন হলো, ধরেন আমরা এই আরএমজি বিজনেসটা বাংলাদেশে আপনার 80 থেকে যদি শুরু হয়, মূলত যেটা 90 থেকে এটার মূল এক্সপানশনটা এবং আপনার এটার গ্রোথটা সেটা অনেক বড় দৃশ্যমান হয়েছে। তাহলে 80 থেকে শুরু হলে এটা নিয়ারলি 45 ইয়ার্স মানে এটার এই ইন্ডাস্ট্রির বয়স বাংলাদেশে। এখন এই সময়ের মধ্যে কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের আপনার পরিবর্তন হয়েছে। আপনি সেটা আমরা আমাদের সেই অ্যানালগ থেকে এখন ডিজিটাল থেকে এআই পর্যন্ত আমাদের চলে আসছে। কিন্তু এরকম বড় একটা সিঙ্গেল ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু ওইভাবে কোনো অ্যানালাইসিস করা হয় না, কোনো ডেটা অ্যানালাইসিস নাই যে এখানে আমরা জানি এরকম 45 লাখ 4.5 মিলিয়ন ওয়ার্কার্স এখানে কাজ করে, আসলে এখানে কত মিলিয়ন কাজ করে। এটার সাথে পরোক্ষভাবে বলা হয় যে প্রায় 2 কোটি মানুষ এটার সাথে আপনার বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েট ইন্ডাস্ট্রির সাথে জড়িত, যেটা আরএমজির উপর নির্ভর। তাহলে এই ধরনের কিন্তু কোনো ডেটা আমাদের নাই। দেন আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য সার্ভিস খাতের কারা আছেন, আপনার বাইং হাউস নিয়ে আপনি আলোচনা করেছেন, এই আলোচনা বাইং হাউস নিয়ে আপনি ভালো হয় যদি তারা কেউ থাকে, তাহলে আমাদের আসলে এক ধরনের মত বিনিময় করা যায়। এরকমভাবে আপনার বাইং হাউস আছে, এখানে আমাদের আপনার সিএনএফ আছে, এখানে আমাদের প্রিন্টিং এমব্রয়ডারি আছে, ওয়াশিং আছে, এখানে আপনার ইন্স্যুরেন্স আছে, এরকম অসংখ্য আমাদের কিন্তু কি বলবো যে সহযোগী প্রতিষ্ঠান এই একটা ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। কিন্তু আনফর্চুনেটলি
কোনো এ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকারই এত বড় একটা খাতকে নিয়ে কিন্তু কোনো রকম রিসার্চ বা অ্যানালিটিক্যাল অ্যানালিসিস তারা করেনি। তাহলে আপনি যে প্রশ্ন করেছেন যে সিএনএফ এর এই সময় এটা প্রয়োজনীয়তা আছে কিনা, আমাদের ওই অ্যানালাইসিসে কিন্তু এই প্রশ্নের উত্তরটা চলে আসতো। কারণ এখন আপনি ডিজিটালাইজেশনে আমার সকল কিছু অলমোস্ট আমি অটোমেশনে চলে গিয়েছি। আমার এখানে সিআইবি রিপোর্ট আপনি সেন্ট্রাল ব্যাংক থেকে উইদিন এ মিনিট আপনি বের করতে পারেন যে আমার আমার ফিনান্সিয়াল স্ট্রেংথ কি আছে। আপনি অ্যাকাউন্টগুলোকে আপনি সেখানে আপনি মডিফাই করতে পারেন, মনিটরিং করতে পারেন। আমার এক্সপোর্ট ইম্পোর্টের ডাটা আপনি মনিটর করতে পারেন। আপনি এখন যেটা করেছে যে সম্প্রতি আপনার এনবিআর-এরও আপনার টোটাল সেটাকে আপনার অটোমেশনে নিয়ে গেছে। তাহলে আপনি দেখেন যে আমার যদি এনবিআরকে অটোমেশনে নিয়ে আসে, আমার যদি ব্যাংকিংকে আমার অটোমেশনে নিয়ে আসে, আমার ইম্পোর্টকে অটোমেশনে নিয়ে আসে, এখানে কিন্তু আর সিএনএফ এর কিন্তু ওইভাবে কোনো কাজ নেই। আমার এখানে এক জায়গা থেকে আমার কোন মাল ইম্পোর্ট হচ্ছে আমি এখানে ডাটা দিব বা আমি সেখানে আমি সফটওয়্যারে আমি সেখানে আপডেট দিব। আমার হয়তো একজন ডেলিভারি ম্যান থাকবে যে পোর্ট থেকে ওই চালান অনুযায়ী ব্যাংকে টাকা জমা দিয়ে অথবা আমি অনলাইনে টাকা পেমেন্ট করে আমার মাল আমি বুঝে নিয়ে আসবো। তো সেই জায়গাগুলোতে আসলে ভেরি আনফর্চুনেট। আমি এখন যদি সিএনএফ এর যে ধরনের অবস্ট্রাগল আমরা ফেস করি সেটা যদি আমি এখন বলতে যাই তাহলে হয়তো আবার নতুন করে কোনো বিতর্ক তৈরি হবে। সো দ্যাট আমরা বলবো যে আমাদের এই অটোমেশনের পাশাপাশি সার্ভিস খাতগুলোকে হয়তো তারা হয়তো আরো বেটারমেন্টে অন্য কোনোভাবে সার্ভিস দিতে পারে, সেভাবে অ্যাড্রেস করা উচিত। আচ্ছা, আপনি সিএনএফ প্রসঙ্গ যখন আসছে তখন অনেকেই বলেন যে কাস্টমস এবং বন্দরে আসলে মানে আন্ডার টেবিল লেনদেন করবার জন্য আসলে এটি একটা উপায় হয়ে দাঁড়িয়েছে সিএনএফ কোম্পানিগুলো। মানে নানা রকম অবস্টাকল বন্দর কর্তৃপক্ষ বা কাস্টমসের লোকজন আপনাদেরকে করে এবং ওইগুলো ম্যানেজ করার জন্য আপনারা সিএনএফকে আসলে ব্যবহার করেন, এরকম ব্যাপারটা? না, এইটা আসলে খুব মানে গ্রসলি এটা আসলে বলা যায় না, বা এটা আমরা ওইভাবে বলতেও পারি না। মানে বিঙে এখন আমি বিজিএমইর একজন প্রতিনিধি হিসাবে এই জায়গাগুলোতে বাংলাদেশের কোথায় নাই। আপনি দেখেন যে অভ্যুত্থানের পরে বাংলাদেশের বায়তুল মোকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়ে গিয়েছে, তো তার তো কোনো ইন্টারেস্ট থাকার কথা না। তাহলে আপনি ধরেন সবচেয়ে কনফিডেন্সিয়াল এবং সবচেয়ে মানে ফেইথের জায়গা যদি তার পালিয়ে যাওয়া মানে কি, সেখানে নিশ্চয়ই কোনো রকম তার কোনো মানে অনৈতিক কোনো লেনদেনের বিষয় থাকতে পারে। এটা আমাদের সিস্টেমের আসলে গাফিলতি বলবো বা সিস্টেম লস বলবো, যেখানে একটা চক্র হয়তো এমনভাবে এটাকে গুছিয়ে রেখেছে বা সেট করে রেখেছে, এটা তাদের স্বার্থের জন্য পুরো আমাদের বাংলাদেশের সিস্টেমটাকে আসলে এইভাবে আপনার আনএবল করে রেখেছে বা ডিসেবল করে রেখেছে। আচ্ছা, একটু আরেকটি প্রসঙ্গ একটু জানতে চাই। আপনারা যারা রপ্তানি করেন, রপ্তানির একটি অংশ 1% আসলে সরকার কেটে রাখছে আয়ের, একটু বলবেন যে এই অর্থটা আসলে কি হয়? এটি কি আপনাদের জানা আছে বা সরকার আপনাদেরকে কি জানায় কখনো? না, এইখানে আপনার সরকারের তো বিভিন্ন ধরনের তাদের সিএসআর ওয়ার্ক তো আছে। তারা আপনার ধরেন আমাদের ওয়ার্কারদের তারা ওয়ার্কার ওয়েলফেয়ারের তারা কাজ করছে, আমাদের ডেভেলপমেন্টের কাজ করছে। এখন সরকারের আসলে 1% এটা টোটাল অ্যামাউন্ট কত সেটাও আমরা জানি না, বা এটাতে আপনার কোন খাতে বা আমাদের আরএমজি থেকে যদি সেভাবে স্পেসিফিক থাকতো যে এই ফান্ডটা আরএমজি থেকে নিয়ে এই জায়গাগুলোতে ডেভেলপ করা হয়েছে, মানে ফর এক্সাম্পল আমাদের ওয়ার্কারদের জন্য ডেভেলপ করা হয়েছে বা তাদের কোনো জেনারেশন তাদের বাচ্চাদের জন্য সেভাবে ডেভেলপ করা হচ্ছে, যে বিষয়গুলো আমাদের কাস্টমাররা আমাদেরকে সবসময় অলমোস্ট প্রেশার করছে যে আমাদেরকে এই সিএসআর ইস্যুগুলোকে, আমাদের আপনার এই কমপ্লায়েন্স ইস্যুগুলোতে মানে আরও ওয়েল এস্টাবলিশমেন্ট সেটাতে করার জন্য। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই ধরনের ফান্ড যদি গভর্নমেন্টও তৈরি করে, তারা যদি এরকম দৃষ্টান্তমূলক কিছু করতে পারে ফর দ্য ওয়ার্কার্স এবং ফর দ্য আমাদের এই আরএমজির আপনার যারা সংশ্লিষ্ট যারা আছে, যেখানে কন্ট্রিবিউশন রাখছে, এটা হয়তো আমাদের কাস্টমারকে আমরা সিএসআর হিসেবে দেখাতে পারতাম যে লোক যে আমাদের গভর্নমেন্ট থেকেও এই সেক্টরকে বা টোটাল ইন্ডাস্ট্রির জন্য তারা এই ধরনের ভূমিকা রাখছে। এটাও একই সঙ্গে এই তহবিল থেকে যে সমস্ত উদ্যোক্তা কারখানা রুগ্ন হচ্ছে তাদেরকেও সহায়তা করা যায়, সেটাও করা যায়। একটু আরেকটু আমার শেষ প্রশ্ন, যে এই গাজীপুর কেন্দ্রিক যারা কারখানা মালিক রয়েছেন
তার একটি কথা বারবার আমার সঙ্গে আলোচনায় বলেন যে গাজীপুরে কোনো ভাড়া বাড়িতে কারখানা চালালে আপনি যখন ট্রেড লাইসেন্স নবায়ন করতে যাবেন তখন হোল্ডিং ট্যাক্স দিয়েছে কিনা বাড়ির মালিক সেটি বাধ্যতামূলক করা হচ্ছে। তো আপনি ভাড়া নিয়ে তো কারখানা করেছেন, হোল্ডিং ট্যাক্সের সঙ্গে তো আপনার কোনো সংশ্লিষ্টতা নেই। গাজীপুর সিটি কর্পোরেশন এই অন্তরায়টা তৈরি করছে, এটি নিয়ে বিজিএমই তরফ থেকে আপনারা কোনো উদ্যোগ নিতে পারেন? আমরা আমাদের যদি প্রথম বলি যে বিজিএমই থেকে যে উদ্যোগ, সেটা হলো যে বিজিএমই থেকে আমাদের গাজীপুরের এই ট্রেড লাইসেন্সের জন্য একটা ডিপার্টমেন্ট করা আছে, এরকম সেকশন ওয়াইজ গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের। তো সেখানে তারা কাজ করছেন তাদের সাথে যে এটা কিভাবে আরেকটু সহজ করা যায়, বা এটা যারা ইন্ডাস্ট্রি করেছে তাদের উপরে যাতে করে এটা না আসে। এখন মূলত হয় কি, ধরেন আপনার ওইখানে লোকাল যে ফ্যাক্টরি ভাড়া দিচ্ছে, মানে সে তো চিন্তা করবে যে আমার ভাড়াটা আলাদা থাকবে, আমার হোল্ডিং ট্যাক্স এটা যে ফ্যাক্টরি সে এটা পে করবে। কারণটা হলো যে ওই ফ্যাক্টরি যেরকম এখানে ফ্যাক্টরির হোল্ডিং ট্যাক্সের রেট একরকম, আর এভাবে আপনার আবাসিকের জন্য এক ধরনের রেট। মূল জায়গাটা হলো যে আমাদের আপনার গাজীপুরের কোন জোনটা আমাদের জন্য ফ্যাক্টরি, বা সেই ফ্যাক্টরির জায়গা থেকে আমার এই এরিয়াটাকে আমি ফ্যাক্টরি ডিক্লেয়ার করে, বা এতগুলো ফ্যাক্টরি এটাকে আমার ফ্যাক্টরি বিল্ডিং হিসাবে মার্ক করে আমি সেখান থেকে একটা নির্ধারিত ফি আদায় করা বা ট্রেড লাইসেন্সের ফি আদায় করা, এই জায়গাগুলো আসলে সে আগের প্রসঙ্গে চলে আসে যে আসলে সেটাকে অ্যাড্রেস করার মতন বা চিন্তা করার মতন ওইভাবে আসলে অ্যাগ্রেসিভ চিন্তা সে সেভাবে করে না। যদি সেটা করা হতো তাহলে আমি আমার ইন্ডাস্ট্রি নিয়ে আছি, আমি যদি ইন অ্যাডভান্স 5 বছরের আমি ট্রেড লাইসেন্সের ফি আমি জমা দিয়ে দিই, তাহলে কিন্তু আমি অ্যাটলিস্ট 5 বছর আমি এই ঝামেলা থেকে মুক্ত থাকি। এখন আমাকে প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়নের একটা ইস্যু চলে আসছে, আর প্রতি বছর নবায়ন মানে হলো আপনি এই সেম ইস্যুতে এটা কি আমার হাউসের মধ্যে পড়েছে, আবাসিকে পড়েছে না ইন্ডাস্ট্রিতে পড়েছে, আবাসিকের রেটে দিবে নাকি না ইন্ডাস্ট্রি রেটে দেবে, এই রেট কি বাড়িওয়ালা দেবে নাকি না ফ্যাক্টরি ওনার দেবে। এই ধরনের একটা কমপ্লিকেসি তৈরি করা মানে হলো যে আপনার যারা এটার সাথে জড়িত তাদের জন্য একটা এক ধরনের বেনিফিটেড, আর আমরা যারা ইন্ডাস্ট্রিতে আমাদের জন্য এক ধরনের অবস্ট্রাকল। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং নাগরিককে যারা এখন পরবর্তী দেখবেন, এবং আপনাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে এই ধরনের ইনসাইটগুলো আরও সামনে আসুক বিভিন্ন বিষয় নিয়ে। নাগরিককে এবং আপনাদের টিমকে সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ডিসকাশনে এই পর্ব আমরা এখানেই শেষ করছি। অতিথি যেটি বললেন যে আসলে বাংলাদেশের অর্থনীতি তথা রপ্তানিতে আসলে একক খাত হিসেবে আরএমজির যতটা অবদান, কিন্তু কোনো সরকারই কিন্তু আসলে এই খাতের জন্য বিশদ গুরুত্ব এবং নীতি সহায়তা দেয়নি। আমরা আশা করব সরকার সেটি বিবেচনা করে রপ্তানিমুখী খাতকে আরও বেশি নীতি সহায়তা দেবে, যাতে অর্থনীতিতে তাদের অবদান আরও জোরালো হয়। যেখানেই শেষ করছি, সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।